গল্পের নাম আকাশ তো ভালোবাসা, সিজন 1, পর্ব সংখ্যা 19, লেখা সাইদ আক্তার। এমন সময় রিদওয়ান বলল, অ্যাটেনশন প্লিজ। আজকে আমাদের সাথে আমার এক বিশেষ বন্ধু যোগ দিতে এসেছে। লেট মি ইন্ট্রোডিউস। হঠাৎ আমাদের থেকে বেশ কিছু দূরে পিয়ানোর শব্দটা আমার পেছনে। আমি পিছনে ফিরে দেখলাম একটা মঞ্চের মতো বানানো হয়েছে। আসার সময় খেয়াল করি নাই সেখানে একটা পিয়ানো রাখা। আমাদের দিকে উল্টো মুখ করে একটা ছেলে পিয়ানো বাজাইতেছে। সাদা শার্ট আর হালকা নীল জিন্স পরা, দুইটা স্পটলাইট তার মাথার উপর জ্বলতেছে। সে থাউজেন্ড ইয়ার্স গানটার সুর তুলল, কিছুক্ষণ বাজিয়ে গলা ছেড়ে দিল। বেশ ভালোই গাইতেছে, আমার বেশ ভালো লাগতেছে। পরিবেশটার সাথে গানটা যেন মিশে গেল। কেন জানি খারাপ হয়ে গেল মনটা। চেরি ফলের কথা মনে পড়তেছে খুব। কবে পিছু ছাড়বে ওর স্মৃতি। বন্ধুরা, আপনারা গানটা নিজ দায়িত্বে পড়ে নেবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হঠাৎ দেখলাম গানের মাঝে ছেলেটা পিয়ানো ছেড়ে উঠে আসলো। একজন লোক এসে পিয়ানো বাজানোর দায়িত্ব নিল। সেটার মুখে একটা মুখোশ স্প্লাইটের আলোয় জ্বলজ্বল করতেছে, তাই চেনা যাইতেছে না। সে গান গাইতে গাইতে আমার দিকে এগিয়ে আসলো। আমি তারে দেখা চমকে উঠলাম। ছেলেটার পরনে আমার চেরি ফলের শার্ট, যেটা আমি এতদিন যত্ন করে আলমারিতে লুকাই রাখছিলাম। ছেলেটা গান শেষ হতে আমার সামনে হাঁটু গেড়ে এক গুচ্ছ গোলাপ ধরে বলল, হ্যাপি বার্থডে সোয়া। আমি তার দিকে তাকায় আছি আর সে আমার দিকে। 12টা বাইজে গেছে, সবাই আমার একসাথে উইশ করলো। আমার সেদিকে খেয়াল নাই। এখন মাথায় শুধু একটা জিনিস ঘুরতেছে, এই ছেলে শার্টটা পইরা কোথায় থেকে। কারণ বুক পকেটে ফুলগুলো আন্টি নিজের হাতে সেলাই করছিল। আমাকে একদিন বলছিল এই শার্ট দ্বিতীয় কারো হইতে পারে না। কে এই ছেলে? আমি কাঁপা কাঁপা হাতে ছেলেটার মুখের মুখোশটা খুলে নিলাম। সাথে সাথে একটা বড় সড়ো ধাক্কা খাইলাম। 2 পা পিছনে সইরা গেলাম। ও আমার দিকে তাকায় এসে বলল, কেমন আছো গাজরের হালুয়া? চেরি ফল? আমি কখনো কল্পনাতেও ভাবি না এমন কিছু। আমি 2 হাত দিয়ে মুখ চাইপা ধরলাম কেউ কিছু বলার আগে। দৌড়ে চলে আসলাম বাংলোয়। প্রথম চোখের ফোঁটাটা না হয় গোপন থাক। আমি দরজা বন্ধ কইরা দরজার পাশে বসে আছি। টপ টপ করে চোখের পানি পইরা বুকের কাছের শাড়ির অংশটা ভিজে গেছে। চিবুকের কাছে ফোঁটাগুলো হাত দিয়ে ধরে রাখা বোতামটাই পড়তেছে। আমি মনে মনে বলতে লাগলাম, হঠাৎ এতদিন পরে কেন? কেন আবার আমার সাজানো জগৎটাকে এলোমেলো করতে ফেরত এসেছে? আমি তো সবাইকে আঁকড়ে ধরে বেশ ভালো আছি। তোমাকে আঁকড়ে আমি কষ্ট ছাড়া কিছু পাইনি, তাহলে কেন ফিরে আসতে চাইছো আমার জীবনে? আমি দরজার পাশে বসে মুখ ঢাইকা কাঁদতে লাগলাম। দরজা ওপাশে হঠাৎ ওর ডাক শোনা গেল। দরজায় ধাক্কা মেরে বলল, সোহা দরজা খোলো, দেখো আমি ফিরে এসেছি। তুমি দরজা খুলবে না? তোমার চেরি ফলকে দেখবে না সোহা? প্লিজ দরজা খোলো। ওর গলার স্বরে আমার আর কান্না পাইতেছে। চোখের পানি ঝর্ণার মতো গলগল কইরা বাইর হইতেছে। ও বলল, সোয়া তুমি যতক্ষণ দরজা খুলবে না আমি কিন্তু এখানেই দরজার পাশে বসে থাকবো। ও বইসা পড়ল। আমি নিজেকে না বুঝাইতে পারতেছি না থামাইতে পারতেছি। এতদিন কি চাঁদনির সাথে থাইকা স্বাদ মিটে নাই, আজ আমার কাছে ফেরত আসছে। আমি দরজার এ পাশে আর ওই পাশে, মাঝে যেন শত যোজন দূরত্ব। চোখ খুলে দেখি সূর্যের আলো মেঝেতে মহা আনন্দে নাচানাচি করতেছে। কালকে কাঁদতে কাঁদতে কখন যে ফ্লোরে ঘুমাই পড়ছি টের পাই নাই। হঠাৎ মনে পড়লো চেরি ফল বলছিল যতক্ষণ আমি দরজা খুলবো না ও দরজার ওই পাশে বসে থাকবে। সত্যি এখনো বসে আছে নাকি? আমি সাবধানে দরজা খুলে উকি দিলাম। তাকায় আমি বেকুব হয়ে গেলাম। দেখি কেউ নাই। হ্যাঁ, সিনেমার ডায়লগ মারছে বল কালকে। আমিও গাদার মতো ভাবছি এখনো বসে আছে। দরজা মারতে গিয়ে এক টুকরো কাগজের দিকে চোখ পড়লো। কাগজটা নিয়ে দেখলাম লেখা, আমি ওয়াশরুমে গেলাম। পইরা আমার মাথাটা খারাপ হলো। এই ব্যাককেলে চিঠিও লিখে গেছে যে সে ওয়াশরুমে যাইতেছে। আর কি কইতাম, বিয়ার পরে তো বউয়ের থেকে ওয়াশরুমে যাওয়ারও অনুমতি লাগবে তার। আমি কি তার বউ হওয়ার কথা ভাবতেছি নাকি? এটা সম্ভব না। ভাইবা মন খারাপ হয়ে গেল। আমি আবার দরজা মাইরা ফ্রেশ হয়ে নিলাম। জানালার কাছে দাঁড়াইতেই মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। রুমটা থেকে সাগর দেখা যায়। কি সুন্দর সাগরের ঢেউ আইসা আছড়ে পড়তেছে পারে। আমার তো দেখে খুশিতে নাচতে মন চাইতেছে। দাঁড়া,
আজকে সাগরে গোসল করবো। আমি দরজা খুলে গুনগুন করতে করতে নিচে নামলাম। নাস্তার টেবিলের দিকে তাকাইতে মুখ কালো হইয়া গেল। সেরিফল আমার দিকে তাকায়া ভেটকাইতেছে। ইচ্ছা করতেছে ভেটকি মাছটারে দইরা লবণ মরিচ দিয়া মাইখা তেলে ভাজি কইরা খাই। আমি মনের পাশে গিয়ে বসলাম। ওর খানা দেখা কইলাম, এমন করে খাইতেছিস কেন? জন্মে জেলি পাউরুটি খাস নাই? মন আমার দিকে তাকায় মুখ সুচালো করে কইল, একদম এমন বলবি না। কালকে তো দরজা মাইরা সেই লেভেলের নাক ডাইকা ঘুম দিছ, আমারে তো ঘুমাইতেই দিলি না রুমে। আমি প্রতিবাদ করে কইলাম, আমি মোটেও নাক ডাকি না, আমি একটা পাউরুটিতে জেলি মাখতে লাগলাম। হঠাৎ দেখি চেরিফল আমার দিকে তাকায় আছে। আমি মুখ হাতে ভর দিয়ে পাউরুটি কামড়াইতেছি আর ভাবতেছি, এভাবে তাকায় আছে কেন? জীবন কোনোদিন পেতনি দেখে নাই। আমি আরেক পিস পাউরুটিতে জেলি মাইকা চেলির দিকে আগায় দিলাম। সে সুন্দর করে আমার হাত থেকে কাইরা নিয়ে ওটা বাচ্চা ইন্দুরের মতো কচকচ করে খাইয়ে ফেলল। তারপর আবার তাকালো আমার দিকে। আমি আরেকটা পাউরুটি দিতে সে ওটাও খাইয়া তাকায়া রইল। আমি আর খাইতে পারলাম না। বেচারা মনে হয় বেশি খিদে লাগছে। আমি একটা প্লেটে 10টা পাউরুটি আর জেলের বোতলটা ওর সামনে রেখে কইলাম, এত খিদে লাগছে যখন বেশি করে খান। অন্যের দিকে তাকায় পেট ব্যথা করলো না, দরকার নাই। আমি যাইতে লাগলে সে আমার হাত ধরে বলল, জেলি লাগাই দাও না, হলে পেট ভাব পড়বে না। শখ কত, যেন আমি তার বউ। ভালোবাসা জেলি লাগাই দেবো আর উনি বৈশা বৈশা গিলবো। আমি কাছে এসে বললাম, হাত ছাড়েন, জেলি লাগাই দিতেছি। সে হাত ছাড়লো, অমনি আমি প্রুত কইরা দৌড় দিলাম। সে আর ধরার সুযোগ পাইল না। যাওয়ার আগে তার দিকে ফিরে একটা বেঞ্চি কাটলাম। বেশি করলে তারে জেলি লাগাইয়া কচকচ কইরা খামো। আমি রুমে বৈশা 2 ঘন্টা ধরে কোকাইতেছি, খিদে লাগছে। সকালে নাস্তায় গাজর না খাইলে আমার প্রচুর খিদা পায়। কি করি? এটা তো আর নিজের বাড়ি না যে যাইয়া ফ্রিজ থেকে গাজর নিয়ে আসবো। মন বেটিটাও সেই সকাল থেকে ধাওয়া। নাস্তা টেবিলে যে দেখছি আর কোনো পাত্তা নাই। নিশ্চয়ই হবু বরের লগে ঘুরতে গেছে। যাবেই তো, এখন তো আর বন্ডে চিনবে না। আমি আর সহ্য করতে পারতেছি না। না, আমার কালাস চোর হওয়া লাগবো। আমি আস্তে কইরা দরজা খুইলা বাইরে হইলাম। উকি মাইরে দেখলাম কেউ নাই। মনে হইলো কোনো কাকপক্ষীও বাড়িতে নেই। ভালো হয়েছে। আমি নাইমা ফ্রিজের কাছে চলে গেলাম। খুইলাই দেখি ফ্রিজে থাকা গাজরগুলো আমার সাথে অভিমান কইরা বলতেছে, তোমার এতক্ষণ আসার সময় হইলো? আমরা সেই কতক্ষণ ধইরা ওয়েট করতেছি। আমি মনে মনে কইলাম, না সোনারা, রাগ করে না, এই তো আমি এসে গেছি। আমি মোটা দেখা গাজর নিয়ে সবাই একটা কামড় দিয়া পিছন ফিরছি। সাথে ভয় পাইয়া একটু চিক করে দিলাম। আল্লাহ গো, একটা খাম্বা তো কুচেরি ফল আমার দিকে চোখ বাঁকা কইরা তাকায় আছে। আমি কি কমও বুঝতেছি না। ধরা খাওয়া চোরের মতো এদিক ওদিক তাকাইতেছি। সে জিগাইলো, কি করছো এখানে? আমি আমতা আমতা কইরা বললাম, কিছু না তো, আমি যাই। আমি চইলা যাইতেছিলাম। সে আমার গাজর ধরা হাতটা টাইনা ফ্রিজের সাথে চাইপা ধরলো। আমি আটকা গেলাম। আমি অসহায়ের মতো গাজরের দিকে তাকাইতেছি আর গাজর আমার দিকে। তোরে খাইতে আইসে কি বিপদে না পড়লাম। হঠাৎ সে আমার গাজরে ভাগ বসাইলো। আমার কামড়ানো অংশে একটা কামড় বসায় কইল, আচ্ছা এই জায়গাটা এত মিষ্টি কেন? চিনিতে ডুবে এসো নাকি? আমি তো লজ্জায় কই লুকামো বুঝতেছি না। বেটা 6 বছর বিদেশে থাইকা হইছে ইয়ে হই আসছে। আমি শরমে মুখ তুলতে পারতেছি না। সে তো হাতটা ছাড়ার নামই নিতেছে না। সে আমার কাছে এগুতে আমি পিছিয়ে ফ্রিজের সাথে মিলিয়ে গেলাম। হায় হায়, আর যাওয়ার জায়গা নেই। পারতেছি না ফ্রিজের ভিতর ঢুইকা যাইতে। সে আমার বাম কানের কাছে এসে বলল, তোমার গায়ের গন্ধটা আগের থেকে মিষ্টি লাগছে। কি ব্যবহার করো বলো তো? আমি আর দাঁড়াইতে পারতেছি না, খালি মাটিটা ফাঁক হওয়া বাকি। হঠাৎ সে হাতটা ছাইড়া দিল। আমি সাথে সাথে এক দৌড়ে রুমে সেই 6 বছর আগের ব্যাংকটা আবার ফেরত চলে আসছে বুকের ভিতর। আইসাই তিরিং বিরিং লাফাইতেছে গাজরের। ক্রাশ ইজ কামিং ব্যাক।